আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে পৌঁছে দেব। ভাবুন তো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটি বাস মিস হয়ে গেল। চারদিকে ঝরছে মুষলধারে বৃষ্টি, সময় যেন হাতছাড়া হয়ে যাচ্ছে, আর প্রতিটি মুহূর্তের সঙ্গে ভেঙে পড়ছে একটি বড় স্বপ্ন। ঠিক সেই সময় এক কোটিপতি যুবক এগিয়ে এসে বলল, আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে পৌঁছে দেব। অনেক দ্বিধা, ভয় আর অনিশ্চয়তার পর মেয়েটি তার প্রস্তাবে রাজি হয়ে গেল। কিন্তু সে একবারও বুঝতে পারেনি এই একটি সিদ্ধান্ত তাকে শুধু তার গন্তব্যেই নয়, এমন এক অজানা যাত্রায় নিয়ে যাচ্ছে যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করছে নতুন রহস্য, অপ্রত্যাশিত বিপদ আর এমন এক সত্য যা প্রকাশ পেলে এক মুহূর্তেই বদলে যাবে জীবন, বিশ্বাস, সম্পর্ক এবং ভাগ্যের পুরো হিসেব। শেষ পর্যন্ত কি ঘটেছিল আর কেন একটি সাধারণ লিফট তার পুরো জীবন বদলে দিল, সেটি জানতে আজকের গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন গল্পে ফেরা যাক। সকাল আনুমানিক 7টার সময় আকাশে কালো মেঘ এমনভাবে ছেয়েছিল যেন আজ সূর্য ওঠার অনুমতিই নেই। রাত থেকে একটানা হতে থাকা বৃষ্টি পুরো এলাকা জলমগ্ন করে দিয়েছিল। রাস্তাঘাট ভেজা ছিল, গাছের ডালপালা থেকে জলের ফোঁটা অনবরত ঝরে পড়ছিল, আর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মানুষজন বৃষ্টির হাত থেকে বাঁচতে টিনের চালের নিচে জড়ো হয়ে নিজেদের বাসের অপেক্ষা করছিল। সেই ভিড়ের মধ্যে একটি মেয়ে দ্রুত গতিতে দৌড়ে বাসস্ট্যান্ডের দিকে আসছিল। তার এক হাতে ব্যাগ ছিল, অন্য হাতে ফাইল কভার, আর মুখে পরিষ্কার দেখা যাচ্ছিল আতঙ্ক। তার নাম ছিল প্রিয়া শর্মা। আজ তার জীবনের সবচেয়ে বড় দিন ছিল। ভোপালের বিখ্যাত আদিত্রা এন্টারপ্রাইজেসে তার ইন্টারভিউ ছিল। মাসের পর মাসের কঠোর পরিশ্রম, অসংখ্য রাতের পড়াশোনা আর পরিবারের আশা ভরসা আজ সেই ইন্টারভিউয়ের ওপর টিকে ছিল। আজ যদি সে সঠিক সময় না পৌঁছাতে পারে, তবে এই সুযোগ সারা জীবনের মতো তার হাতছাড়া হয়ে যেতে পারে। ঘর থেকে বেরোনোর সময় তার মা সুমিত্রা দেবী তার কপালে হাত রেখে বলেছিলেন, মা, ভগবানের ওপর ভরসা রাখিস, পরিশ্রম কখনো বৃথা যায় না। বাবা হরিপ্রসাদ শর্মা নিজের পুরনো ঘড়িটি তার কবজিতে বেঁধে দিয়ে বলেছিলেন, সময়ের মূল্য বুঝবি। এই ঘড়িটি আজও আমাকে মনে করিয়ে দেয় যে পরিশ্রমী মানুষ কখনো হারে না। প্রিয়া দুজনেরই আশীর্বাদ নিয়েছিল আর আশা আকাঙ্ক্ষায় ভরা মন নিয়ে বেরিয়ে পড়েছিল। কিন্তু ভাগ্য যেন আজ তার পরীক্ষা নিতে নেমেছিল। রাস্তায় বৃষ্টির কারণে অটো অনেক জায়গায় জ্যামে ফেসে গেল। সে যখন বাসস্ট্যান্ডে পৌঁছাল, ঠিক তখনই তার চোখের সামনে ভোপাল যাওয়ার বাসটি ধীরে ধীরে এগোতে শুরু করল। সে পুরো শক্তিতে দৌড়ল আর চেঁচিয়ে ডাকতে লাগল, থামুন, প্লিজ থামুন। কিন্তু বৃষ্টি, কোলাহল আর ভিড়ের মাঝে তার আওয়াজ ড্রাইভারের কান পর্যন্ত পৌঁছাল না। বাস তার চোখের সামনেই রাস্তা ধরে দূরে চলে গেল। কিছু সেকেন্ডের মধ্যে তার দৃষ্টির আড়াল হয়ে গেল। প্রিয়া সেখানেই রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল। তার শ্বাস দ্রুত চলছিল। মুখে বৃষ্টির ফোঁটা নাকি চোখের জল তা কেউ বলতে পারত না। সে ঘড়ি দেখল। ইন্টারভিউ শুরু হতে এখন আর খুব কম সময় বাকি। পরবর্তী বাস 2 ঘন্টা পর। 2 ঘন্টা দেরির অর্থ ইন্টারভিউ শেষ। সে সঙ্গে সঙ্গে মোবাইল বের করল। নেটওয়ার্ক বারবার উধাও হয়ে যাচ্ছিল। কোম্পানির নম্বরে বহুবার ফোন করার চেষ্টা করল, কিন্তু কল লাগল না। সে এদিক ওদিক চোখ ঘোরাল, হয়তো কোনো ট্যাক্সি পেয়ে যাবে। কিন্তু বৃষ্টির কারণে সমস্ত গাড়ি আগে থেকেই বুক করা ছিল। কিছু প্রাইভেট গাড়ি অবশ্যই দাঁড়িয়েছিল। সে একটি কারের কাছে গেল। ভেতরে বসা লোকটির দিকে হাত জোর করে বলল, দাদা, আমাকে খুব জরুরি কাজে ভোপাল যেতে হবে। আমার বাস মিস হয়ে গেছে। আপনি যদি ওই দিকে যান, তবে আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিন। লোকটি তার দিকে ভালো করে না তাকিয়েই কাঁচ তুলে দিল এবং গাড়ি স্টার্ট করে চলে গেল। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলল। সে দ্বিতীয় একটি গাড়ির কাছে গেল। সেখানে বসা দুজন যুবক তার কথা শোনার বদলে নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করল। তাদের মধ্যে একজন বলল, এত তাড়া থাকলে হেলিকপ্টার ডেকে নাও না। দুজন হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। প্রিয়া নিজেকে সামলে নিল। সে ভাবল হয়তো কোনো বয়স্ক মানুষ সাহায্য করবেন। কিন্তু যেই তার কথা শুনল, কেউ তাড়াহুড়োর বাহানা দিল, তো কেউ সরাসরি না করে দিল। ধীরে ধীরে তার আশা ভাঙতে লাগল। সে বাস স্ট্যান্ডের বেঞ্চে গিয়ে বসে পড়ল। বৃষ্টি আরও প্রবল হতে শুরু করেছিল। বাতাসের সাথে আসা জলের ফোঁটা
তার মুখ আর জামাকাপড় পুরোপুরি ভিজিয়ে দিয়েছিল। সে ফাইলটিকে নিজের ওড়না দিয়ে ঢেকে রেখেছিল, যাতে তার সব কাগজপত্র সুরক্ষিত থাকে। সে মাথা নিচু করে বসেছিল এবং মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিল যেন কোনো একটা উপায় বেরিয়ে আসে। সেই বাসস্ট্যান্ডের থেকে কিছুটা দূরে একটি কালো রঙের লাক্সারি এসইউভি দাঁড়িয়েছিল। তার পাশে দাঁড়িয়ে থাকা আনুমানিক ৩০-৩২ বছরের এক যুবক গত ১০ মিনিট ধরে এই পুরো দৃশ্য চুপচাপ দেখছিল। সে দেখল যে মেয়েটি কারো কাছে ভিক্ষা চাচ্ছে না, কেবল সাহায্য চাইছে। সে দেখল যে প্রতিবার প্রত্যাখ্যাত হবার পরও সে কারো সাথে তর্ক করেনি, কেবল ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেছে। যুবকের মুখে গম্ভীরতা ছিল। সে নিজের ঘড়ি দেখল, তারপর বৃষ্টিতে ভিজতে থাকা সেই মেয়েটির দিকে নজর দিল এবং অবশেষে তার দিকে এগিয়ে এলো। প্রিয়া পায়ের শব্দ শুনে মাথা তুলল। সামনে এক দীর্ঘ ও সুগঠিত ব্যক্তিত্বের যুবক দাঁড়িয়েছিল। সে মৃদু হাসির সাথে বলল, কিছু মনে করবেন না, আমি আপনার কথা না চাইতেই শুনে ফেলেছি। আপনাকে কি ভোপাল যেতে হবে? প্রিয়া কিছুটা সতর্ক হয়ে বলল, হ্যাঁ। যুবক বলল, সংশ্লেষবশত আমাকেও ভোপালই যেতে হবে। আপনার যদি ঠিক মনে হয় তবে আপনি আমার সাথে যেতে পারেন। আমি আপনাকে নিরাপদে আপনার ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দেব। প্রিয়ার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বারণ করে দিল, না ধন্যবাদ, আমি কোনো অচেনা মানুষের সাথে যেতে পারি না। যুবক তার সিদ্ধান্তের সম্মান করল। সে দ্বিতীয়বার আর জোরাজুরি করল না, কেবল হেসে বলল, আপনার সিদ্ধান্ত একদম সঠিক, আজকাল সতর্ক থাকা জরুরি। এতটুকু বলে সে পেছনে ঘুরে চলে গেল। প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে ঘড়ি দেখল। সময় ক্রমাগত চলে যাচ্ছিল। সে আবার রাস্তার দিকে তাকাল। কোনো বাস নেই, কোনো ট্যাক্সি নেই, কোনো আশা নেই। আরও কিছু মিনিট কেটে গেল। বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। তখনই সেই যুবক আবার তার কাছে এলো। এবার সে নিজের পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স আর কোম্পানির পরিচয়পত্র বের করে তার দিকে বাড়িয়ে দিল। আমার নাম আদিত্য রয়। এটি আমার পরিচয়পত্র। আপনার যদি তবুও ভরসা না হয় তবে এর ছবি আপনার বাড়িতে পাঠিয়ে দিন। আমার গাড়ির নম্বরও পাঠিয়ে দিন। রাস্তা জুড়ে আপনি চাইলে নিজের পরিবারের সাথে ফোনে কথা বলতে থাকুন। আমি কেবল আপনাকে সাহায্য করতে চাই। সিদ্ধান্ত আপনার। প্রিয়া প্রথমবার তার চোখের দিকে তাকাল। সেখানে কোনো কৃত্রিমতা ছিল না। সে পরিচয়পত্র দেখল, তারপর গাড়ির নম্বর নিজের মোবাইলে লিখে নিল। সে সঙ্গে সঙ্গে তার মাকে ফোন লাগাল এবং সব কথা জানিয়ে দিল। মা কিছুক্ষণ ভেবে বললেন, বেটি, যদি সব ঠিক মনে হয় আর বাধ্যবাধকতা থাকে তবে ভগবানের নাম নিয়ে চলে যা, কিন্তু সব সময় ফোন চালু রাখবি। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। সে আদিত্যের দিকে তাকাল এবং বলল, ঠিক আছে, আমি আপনার সাথে যাব, কিন্তু আমাকে সরাসরি কোম্পানিতে পৌঁছাতে হবে। আদিত্য হাসল, আমাকে তো সেখানেই যেতে হবে, আসুন। দুজনে গাড়ির দিকে এগিয়ে গেল। আদিত্য প্রথমে পেছনের দরজা খুলল, কিন্তু প্রিয়া বলল, আমি কি সামনে বসতে পারি? আদিত্য বিনা দ্বিধায় বলল, যেমন আপনার ঠিক মনে হয়। প্রিয়া সামনের সিটে বসে পড়ল। আদিত্য গাড়ি স্টার্ট করল। মুষলধারার বৃষ্টি চিরে এসইউভি ধীরে ধীরে হাইওয়ের দিকে এগোতে লাগল। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। বাইরে বৃষ্টি, ভেতরে অচেনাপনের দূরত্ব। কিন্তু তাদের মধ্যে কেউই জানত না যে এই যাত্রা কেবল ভোপাল পর্যন্ত ছিল না, বরং তাদের পুরো জীবনের দিক বদলে দেওয়ার মতো সফর হতে চলেছে। আর তাদের থেকে বেশ কিছুটা পেছনে বাসস্ট্যান্ডের অন্য পাশে দাঁড়িয়ে থাকা একটি সাদা এসইউভিতে বসা দুজন অচেনা লোকও তাদের গাড়িটিকে খেয়াল করছিল। আদিত্যের গাড়ি হাইওয়েতে মোড় নিতেই সেই সাদা এসইউভিটিও ধীরে ধীরে তার পেছনে চলতে শুরু করল। আদিত্যের এসইউভি দ্রুত গতিতে বৃষ্টি চিরে হাইওয়েতে এগিয়ে চলছিল। ওয়াইপারগুলো অনবরত কাঁচের উপর পড়া বৃষ্টির মোটা ফোঁটাগুলোকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু মেঘ যেন পুরো আকাশকে নিজের দখলে নিয়ে নিয়েছিল। রাস্তায় জায়গায় জায়গায় জল জমেছিল এবং গাড়িগুলোর গতি সাধারণের চেয়ে বেশ কম ছিল। গাড়ির ভেতরে একটি হালকা নিস্তব্ধতা ছেয়েছিল। প্রিয়া এখনও পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। তার নজর কখনো রাস্তায় যাচ্ছিল, কখনো তার ফাইলে, আবার কখনো মোবাইলের স্ক্রিনে, যেখানে বারবার সময় দেখে তার অস্থিরতা বাড়ছিল। আদিত্য তার নার্ভাসনেস অনুভব করল, কিন্তু প্রয়োজন ছাড়া কোনো কথা শুরু করল না। কিছু মিনিট পর সে গাড়ির মিউজিক সিস্টেম বন্ধ করে দিল, যাতে পরিবেশ স্বাভাবিক থাকে, এবং ধীরে ধীরে বলল,
আপনি চাইলে কোম্পানিতে ফোন করে জানিয়ে দিন যে আপনি রাস্তায় আছেন। প্রিয়া হালকা হাসির সাথে বলল, চেষ্টা করেছিলাম, কিন্তু নেটওয়ার্কের কারণে কল লাগছিল না। আদিত্য নিজের পকেট থেকে একটি ছোট ওয়াইফাই ডিভাইস বের করল এবং বলল, এটা দিয়ে চেষ্টা করে দেখুন, হয়তো কথা হয়ে যাবে। প্রিয়া প্রথমবার অনুভব করল যে এই মানুষটি কেবল ফাঁকা কথা বলছে না, সত্যি তাকে সাহায্য করতে চায়। সে কল করল। এবার ফোন লেগে গেল। রিসেপশনে থাকা কর্মচারী জানালো যে ইন্টারভিউ বোর্ড এখনও পৌঁছয়নি, কারণ বৃষ্টির কারণে অনেক কর্মকর্তা রাস্তায় ফেসে গেছেন। কথা শুনতেই প্রিয়া স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। সে ভগবানকে ধন্যবাদ দিল। আদিত্য হেসে বলল, মনে হচ্ছে ভাগ্য এখনও আপনার সাথেই আছে। প্রিয়াও হালকা হাসল। এবার দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। আদিত্য জিজ্ঞেস করল, আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন? প্রিয়া বলল, MBA করেছি। কলেজে সবসময় ভালো নম্বর পেতাম, কিন্তু চাকরি পাওয়া সহজ ছিল না। অনেক জায়গায় চেষ্টা করেছি, কিন্তু না হয় অভিজ্ঞতা চেয়েছে, না হয় সুপারিশ। এই কোম্পানিতে ইন্টারভিউয়ের সুযোগ অনেক কষ্টে পেয়েছি। আদিত্য জিজ্ঞেস করল, চাকরিটা পেয়ে গেলে সবচেয়ে আগে কি করবেন? প্রিয়া কিছু মুহূর্ত চুপ রইল। তারপর বলল, সবচেয়ে আগে আমার বাবার ঋণ শোধ করব। উনি আমার পড়াশুনোর জন্য অনেক কিছু সহ্য করেছেন। তারপর মায়ের জন্য একটা ভালো ঘর বানিয়ে দেব। তার চোখে পরিবারের জন্য সম্মান পরিষ্কার দেখা যাচ্ছিল। আদিত্য মনে মনে তার চিন্তাভাবনার তারিফ করল। সে নিজের সম্পর্কে বেশি কিছু বলল না, কেবল এতটুকু বলল, আমিও ব্যবসার সাথেই যুক্ত। প্রিয়া আর বেশি কিছু জিজ্ঞেস করা উচিত মনে করল না। প্রায় আধ ঘন্টা কেটে গিয়েছিল। হাইওয়ে এখন প্রায় খালি ছিল। তখনই আদিত্যের নজর বারবার রিয়ার ভিউ মিরারের দিকে যেতে লাগল। একটি সাদা SUV ক্রমাগত তাদের গাড়ির পেছনে চলছিল। প্রথমে সে পাত্তা দেয়নি, কিন্তু গত 20 মিনিট ধরে গাড়িটি না তো আগে বেরোচ্ছিল আর না পেছনে পড়ছিল। আদিত্যের অভিজ্ঞতা বলছিল যে কিছু একটা ঠিক নেই। সে প্রিয়াকে না ঘাবড়ে ধীরে ধীরে গাড়ির স্পিড কিছুটা বাড়ালো। পেছনের গাড়িটিও নিজের গতি বাড়িয়ে দিল। এখন আদিত্য পুরোপুরি সতর্ক হয়ে উঠেছিল। সে একটি মোড়ে হঠাৎ লেন পরিবর্তন করল। পেছনের SUVটিও ঠিক তাই করল। এখন সন্দেহ নিশ্চয়ে বদলে যেতে লাগল। প্রিয়া তার গাম গম্ভীরতা দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? আদিত্য স্বাভাবিক দেখার চেষ্টা করে বলল, কিছু না, বাস রাস্তাটা একটু পিচ্ছিল। কিন্তু তার নজর অনবরত আয়নাতেই ছিল। কিছু কিলোমিটার সামনে পৌঁছতেই পেছনের SUVটি হঠাৎ তীব্র গতিতে সামনে এলো এবং আদিত্যের গাড়ির ঠিক পাশাপাশি চলতে লাগল। তার কালো কাচের জানালা দিয়ে ভেতরে বসা লোকেদের দেখা যাচ্ছিল না। পরের মুহূর্তেই সেই গাড়িটি হঠাৎ তাদের গাড়িকে পাশ দিয়ে হালকা ধাক্কা দেওয়ার চেষ্টা করল। আদিত্য সঙ্গে সঙ্গে স্টিয়ারিং সামলে নিল। প্রিয়া ভয়ে সিট চেপে ধরে বসে পড়ল। এরা কি করছে? সে আতঙ্কে জিজ্ঞেস করল। আদিত্য শান্ত গলায় বলল, ঘাবড়াবেন না, শুধু সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন। প্রিয়ার সঙ্গে সঙ্গে সিট বেল্ট আরও শক্ত করে বাঁধল। সামনে কিছুটা দূরে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছিল। আদিত্য হঠাৎ ব্রেক কষার নাটক করল এবং তারপর দ্রুত গতিতে অন্য লেনটি ধরে নিল। পেছনের SUVটি কিছু সেকেন্ডের জন্য ভারসাম্য হারিয়ে ফেলল। ঠিক সেই সময় সামনে থেকে একটি বড় ট্রাক চলে এলো। সাদা SUVটিকে বাধ্য হয়ে ব্রেক মারতে হলো এবং সে পেছনে পড়ে রইল। আদিত্য সময় নষ্ট না করে নিজের গাড়ি বের করে নিয়ে গেল। কিছু মিনিট পর সে যখন আবার আয়নায় দেখল, তখন সেই গাড়িটিকে আর দেখা যাচ্ছিল না। প্রিয়ার বুক এখনও দ্রুত গতিতে কাঁপছিল। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, ওরা কি আমাদের ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারতে চেয়েছিল? আদিত্য কিছুক্ষণ ভেবে বলল, হয়তো, কিন্তু এখনই কিছু বলা তাড়াহুড়ো হয়ে যাবে। সে জেনে শুনেই নিজের আসল চিন্তা তার কাছ থেকে লুকিয়ে রাখল। আসলে এটি প্রথমবার ছিল না। গত কয়েক মাস ধরে তাকে বহু অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হচ্ছিল, কিন্তু সে চাইছিল না যে প্রিয়া অহেতুক ভয় পেয়ে যাক। বৃষ্টি এখনও চলছিল। পরিবেশ কিছুটা স্বাভাবিক করার জন্য আদিত্য বলল, সামনে একটা ভালো ধাবা আছে, ওখানে চা খেয়ে নেই। আপনিও বেশ ঘাবড়ে গেছেন। প্রিয়া সায় দিল। প্রায় 10 মিনিট পর তারা একটি পরিষ্কার পরিচ্ছন্ন ধাবায় থামল। ধাবার নাম ছিল মুস্কান ফ্যামিলি ধাবা। সেখানে বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেক মানুষ আটকে ছিল। ভেজা মাটির সোধা গন্ধ আর তন্দুরের গরম রুটির সুবাস পুরো পরিবেশকে এক অনন্য রকম প্রশান্তি দিচ্ছিল। দুজন ভেতরে গিয়ে একটি কোণের টেবিলে গিয়ে বসল। আদিত্য দুটি চা আর টিফিনের অর্ডার দিল। প্রিয়া বলল,
আপনি আজ আমাকে খুব সাহায্য করেছেন। সত্যি বলতে আপনি যদি না মিলতেন তবে হয়তো আমার ইন্টারভিউটা মিস হয়ে যেত। আদিত্য হেসে বলল, কখনো কখনো মানুষকে কেবল একটা সঠিক সময় মেলা সঙ্গী তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়। দুজন চা খেতে খেতে জীবনের ছোটখাটো কথা বলতে লাগল। প্রিয়া জানালো যে তার কাকা মহেশই এই কোম্পানিতে ইন্টারভিউয়ের তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কোম্পানির মালিক খুব সৎ মানুষ এবং সেখানে পরিশ্রমের কদর করা হয়। এ কথা শুনে আদিত্য হালকা হাসল, কিন্তু সে নিজের পরিচয় এখনও গোপন রাখল। সে ভাবল যে সত্য জানার সঠিক সময় এখনও আসেনি। ঠিক তখনই ধাবার বাইরে সেই সাদা এসইউভিটি কিছুটা দূরে এসে থামল। তাতে বসা দুজন লোক দূর থেকে আদিত্যের দিকে তাকাতে লাগল। তাদের মধ্যে একজন মোবাইল বের করে কাউকে ফোন করল এবং নিচু স্বরে বলল, স্যার, দুজনে এখনও একসাথেই আছে, সুযোগ পেলেই কাজ খতম করে দেব। ওদিকে ধাবার ভেতরে বসা আদিত্য এই বিষয়ে পুরোপুরি অজ্ঞাত ছিল যে মৃত্যুর ছায়া এখনও তাদের পিছু ধাওয়া করছে। কিছুক্ষণ পর দুজন আবার ভোপালের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু এবার আদিত্য না জানিয়েই তার রাস্তা কিছুটা বদলে দিল। সে অনুধাবন করতে পেরেছিল যে এই যাত্রা এখন কেবল একটি মেয়েকে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দেওয়ার নয়, বরং কোনো এক বিরাট ষড়যন্ত্রের সূচনা হতে চলেছে। আদিত্য ধাবা থেকে বেরোনোর পর প্রধান হাইওয়ের বদলে সার্ভিস রোড ধরে নিল। এই রাস্তাটা একটু দীর্ঘ অবশ্যই ছিল, কিন্তু ভিড় কম থাকার কারণে সুরক্ষিত ছিল। বৃষ্টি এখন ধীরে ধীরে কমে এসেছিল এবং মেঘের আড়াল থেকে হালকা রোদও উঁকি দিতে শুরু করেছিল। প্রিয়া জানলার বাইরে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। গত 1 ঘন্টায় যা কিছু ঘটেছিল তা তাকে ভেতর থেকে দড়িয়ে দিয়েছিল, কিন্তু আদিত্যের শান্ত চিন্তাভাবনা আর বুদ্ধিমত্তা প্রতিটি মুশকিলকে সামলে নিয়েছিল। কিছুক্ষণ পর আদিত্যের মোবাইল বেজে উঠল। স্ক্রিনে কলারের নাম দেখে সে সঙ্গে সঙ্গে ব্লুটুথ ইয়ারপিস লাগিয়ে নিল। অন্য প্রান্তে তার কোম্পানির জেনারেল ম্যানেজার অলোক ভার্মা ছিল। সে ঘাবড়ানো গলায় বলল, স্যার, বোর্ডের সব ডিরেক্টর চলে এসেছেন, ইন্টারভিউ শুরু হতে চলেছে। আদিত্য শান্ত কণ্ঠে বলল, ইন্টারভিউ সঠিক সময় শুরু করান, আমিও রাস্তায় আছি। অলোক জিজ্ঞেস করল, স্যার, আপনার রাস্তায় কোনো সমস্যা হয়েছে নাকি? আদিত্য কেবল এতটুকু বলল, অফিসে পৌঁছে কথা বলছি। কল কেটে গেল। প্রিয়া সহজভাবে জিজ্ঞেস করল, মনে হচ্ছে আপনার অফিস থেকে ফোন এসেছিল। আদিত্য হেসে বলল, হ্যাঁ, কিছু জরুরি কাজ ছিল। সে এখনও নিজের আসল পরিচয় দেয়নি। প্রায় আধ ঘন্টা পর ভোপাল শহরের উঁচু উঁচু ইমারতগুলো দেখা যেতে লাগল। প্রিয়ার চোখে আবার উৎসাহ ফিরে এলো। সে নিজের ফাইল ঠিক করল, চুল আছড়াল এবং আরও একবার নিজের সব কাগজপত্র দেখে নিল। কিছুক্ষণের মধ্যেই আদিত্যের গাড়ি শহরের সবচেয়ে আধুনিক কর্পোরেট বিল্ডিংয়ের সামনে গিয়ে থামল। আদিত্য এন্টারপ্রাইজেসের বিশাল ভবন দূর থেকেই নিজের তা বজায় রাখছিল। কাঁচ দিয়ে তৈরি বহুতল ভবনের সামনে কোম্পানির বড় লোগো জ্বলজ্বল করছিল। প্রিয়া তা দেখে দীর্ঘ শ্বাস ফেলল। সে মনে মনে ভগবানকে স্মরণ করল এবং গাড়ি থেকে নামতে লাগল। ঠিক তখনই মেন গেটে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মীরা আদিত্যকে দেখা মাত্রই একসাথে সালাম করল। গুড মর্নিং স্যার। তাদের গলায় সম্মান পরিষ্কার ঝরছিল। প্রিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল। সে অবাক হয়ে আদিত্যের দিকে তাকালো এবং নিচু গলায় বলল, আপনি এই কোম্পানির মালিক? আদিত্য হালকা হাসির সাথে বলল, হ্যাঁ, কিন্তু রাস্তায় যদি এই সত্যিটা বলে দিতাম তবে হয়তো আপনি আমার গাড়িতে উঠতেনই না। প্রিয়া কিছু মুহূর্তের জন্য কিছুই বলতে পারল না। তার সেই সব কথা মনে পড়তে লাগল যেগুলো সে রাস্তায় আদিত্যকে নিঃসংকোচে বলে ফেলেছিল। সে হালকা দ্বিধা অনুভব করল। আদিত্য তার অস্বস্তি বুঝতে পারল। সে হেসে বলল, ঘাবড়াবেন না, আজ আপনি এখানে একজন প্রার্থী, আর আমি কেবল কোম্পানির দায়িত্বশীল ব্যক্তি। আপনার সিলেকশন কেবল আপনার যোগ্যতায় হবে, কোনো পরিচয় নয়। প্রিয়া সম্মানে মাথা নিচু করল। ঠিক তখনই অলোক ভার্মা সেখানে পৌঁছলেন। তিনি আদিত্যকে একটি ফাইল দিলেন এবং নিচু স্বরে বললেন, স্যার, ইন্টারভিউ বোর্ড রেডি। আদিত্য ফাইল নিয়ে বলল, আগে প্রার্থীদের ইন্টারভিউ শেষ করান, আমি পরে মিটিংয়ে আসছি। প্রিয়া ইন্টারভিউ হলের দিকে এগিয়ে গেল। সেখানে প্রায় 20 জন প্রার্থী বসেছিল। কেউ নিজের প্রস্তুতি ঝালাই করছিল, তো কেউ ঘাবড়েছিল। কিছুটা সময় পর তার নাম ডাকা হলো। সে পুরো আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ রুমে প্রবেশ করল। বোর্ডের সদস্যরা তাকে বিজনেস ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, টিম লিডারশিপ এবং প্রবলেম সলভিং সম্পর্কিত বহু কঠিন প্রশ্ন করলেন। প্রিয়া প্রতিটি প্রশ্নের উত্তর পূর্ণ আত্মবিশ্বাস ও স্পষ্টতার সাথে দিল। তার উত্তরে কেবল বইয়ের জ্ঞানই ছিল না, বরং ব্যবহারিক চিন্তাধারাও ফুটে উঠছিল।
ইন্টারভিউ শেষ হওয়ার পর এক প্রবীণ সদস্য হেসে বললেন, খুব ভালো মিস প্রিয়া। সে বাইরে এসে বসে পড়ল। প্রায় 1 ঘন্টা পর সব প্রার্থীকে কনফারেন্স হলে ডাকা হলো। অলোক ভার্মা মঞ্চে এলেন এবং ফলাফল ঘোষণা করতে লাগলেন। তিনি যখন প্রথম নামটি নিলেন, মিস প্রিয়া শর্মা, তখন পুরো হল করতালিতে মুখরিত হয়ে উঠল। প্রিয়ার চোখে আনন্দের জল চলে এলো। তার মাসের পর মাসের কঠোর পরিশ্রম অবশেষে সার্থক হয়েছিল। তখনই পেছন থেকে কেউ ডেকে উঠল, অভিনন্দন মা। প্রিয়া ঘুরে দেখল তার কাকা মহেশ সেখানে দাঁড়িয়ে হাসছেন। সে দৌড়ে তার কাছে গেল এবং তার পা ছুঁয়ে প্রণাম করল। মহেশ আদরে তার মাথায় হাত রাখলেন। ঠিক তখনই আদিত্যও সেখানে পৌঁছল। মহেশ তাকে দেখা মাত্রই হেসে উঠলেন এবং বললেন, আরে আদিত্য, কতদিন পর দেখা হলো। আদিত্য এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। দুজনকে এইভাবে মিলতে দেখে প্রিয়া আবার অবাক হয়ে গেল। মহেশ হাসতে হাসতে বললেন, মা, ইনিই হলেন আদিত্য, আমার পুরনো বন্ধু। আমি তোমাকে যে কোম্পানির ইন্টারভিউ দেওয়ানোর কথা বলেছিলাম, তার মালিক ইনি। প্রিয়া বিস্ময়ে দুজনের দিকে তাকাল। আদিত্য হেসে বলল, পৃথিবীটা সত্যি খুব ছোট। কিছুক্ষণ তারা 3 জন কথা বলল। তারপর আদিত্যকে বোর্ড মিটিংয়ের জন্য যেতে হলো। যাওয়ার সময় সে অলোককে বলল, প্রিয়ার জয়নিংয়ের সব ফর্ম্যালিটি আজকেই পুরো করিয়ে দিন। ওদিকে বিল্ডিংয়ের 5 তলার এক কেবিনে 2 জন লোক সিসিটিভি স্ক্রিনে এই সব কিছু দেখছিল। তাদের একজন ছিল কোম্পানির পার্টনার রাজীব মেহতা এবং অন্যজন তার সঙ্গী দীনেশ যোশী। রাজীব রাগে টেবিলে হাত মারল এবং বলল, এই মেয়েটাই আজ সকালে আদিত্যের সাথে এসেছিল। দীনেশ মাথা নাড়ল। রাজীবের চোখে হিংসা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে নিচু স্বরে বলল, আগে আদিত্য একা ছিল, এখন এই মেয়েটাও তার সাথে যুক্ত হল। সে যদি কোম্পানিতে জায়গা পেয়ে যায়, তবে আমাদের কোটি কোটি টাকার তছরূপ বেশি দিন গোপন থাকবে না। কিছু একটা করতে হবে, আর তাড়াতাড়ি করতে হবে। দুজনের বিপজ্জনক হাসি এই ইঙ্গিত দিচ্ছিল যে আসল খেলা এবার শুরু হতে চলেছে। প্রিয়া সেদিন থেকেই আদিত্য এন্টারপ্রাইজেসে তার চাকরি শুরু করে দিল। প্রথম কিছুদিন তাকে কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্টের তথ্য দেওয়া হলো। আদিত্যের স্পষ্ট নিয়ম ছিল যে কর্মচারী যেই হোক না কেন, তাকে প্রতিটি বিভাগের কাজ বুঝতে হবে, যাতে প্রয়োজন পড়লে সে যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারে। প্রিয়াও পূর্ণ মন দিয়ে প্রতিটি দায়িত্ব পালন করতে শুরু করল। সকালে সবচেয়ে আগে অফিসে পৌঁছনো আর সন্ধ্যায় সবার শেষে বেরোনো তার অভ্যেসে পরিণত হয়ে গেল। ধীরে ধীরে তার পরিশ্রম আর সততার আলোচনা পুরো অফিসে হতে লাগল। যেখানে অন্য কর্মচারীরা কেবল নিজেদের ডিউটিটুকু পুরো করত, সেখানে প্রিয়া ছোট বড় প্রতিটি ভুলের দিকে নজর দিত। একদিন অ্যাকাউন্টস বিভাগের কিছু ফাইল চেক করার সময় তার নজর এমন একটি পেমেন্টের উপর পড়ল যা কোম্পানির রেকর্ডের সাথে মিলছিল না। টাকার অঙ্কটা অনেক বড় ছিল এবং পেমেন্ট যে সাপ্লায়ারের নামে দেখানো হয়েছিল সে গত 6 মাস ধরে কোম্পানির সাথে কাজই করছিল না। প্রথমে তার মনে হয়েছিল যে হয়তো কোনো টাইপিংয়ের ভুল হবে, কিন্তু সে যখন পুরনো রেকর্ড দেখল তখন এরকম বহু পেমেন্ট দেখতে পেল। সে কিছু গণ্ডগোল হওয়ার আঁচ মিলল। সে সব কাগজের কপি নিজের নোটে লিখে নিল এবং সন্ধ্যায় সোজা আদিত্যের কেবিনে পৌঁছে গেল। আদিত্য একটি জরুরি মিটিং শেষ করে বসেছিল। সে প্রিয়াকে দেখে হেসে বলল, আসুন, কেমন চলছে চাকরি? প্রিয়া সময় নষ্ট না করে ফাইল তার সামনে রেখে বলল, স্যার, আমার মনে হয় কোম্পানির অ্যাকাউন্টসে খুব বড় কিছু ভুল হচ্ছে। হয়তো আমি ভুলও হতে পারি, কিন্তু আপনি একবারই রেকর্ডগুলো অবশ্যই দেখুন। আদিত্য ফাইল খুলল। কিছু মিনিটের মধ্যে তার মুখের হাসি উধাও হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার কম্পিউটার থেকে পুরনো ডেটা বের করালো। সে যত তদন্ত করতে লাগল, বিষয়টি ততই গুরুতর হতে লাগল। কোটি কোটি টাকা বিভিন্ন ভুয়ো কোম্পানির নামে ট্রান্সফার করা হয়ে গেছে। আদিত্য ধীরে ধীরে ফাইল বন্ধ করল এবং বলল, এই কথাটা আপাতত আমাদের মধ্যেই থাকবে। যতক্ষণ না পুরো প্রমাণ পাওয়া যাচ্ছে, আমরা কারোর ওপর অভিযোগ তুলব না। প্রিয়া মাথা নাড়ল। পরবর্তী বেশ কিছু দিন ধরে দুজনে চুপচাপ তদন্ত করতে লাগল। আদিত্য তার সবচেয়ে বিশ্বস্ত জেনারেল ম্যানেজার অলোক ভার্মাকেও এই তদন্তে যুক্ত করে নিল। 3 জন গভীর রাত পর্যন্ত পুরনো রেকর্ড, ব্যাংক স্টেটমেন্ট আর সিসিটিভি ফুটেজ দেখতে লাগল। ধীরে ধীরে সব সূত্র জুড়ে যেতে লাগল। অন্যদিকে রাজীব মেহতা আর দীনেশ যোশীও টের পেয়ে গেল যে কেউ তাদের তছরূপের গোড়ায় পৌঁছে গেছে। এক সন্ধ্যায় রাজীব রাগে নিজের কেবিনে পায়চারা করছিল। সে দীনেশকে বলল, আমি আগেই বলেছিলাম ওই মেয়েটাকে কোম্পানিতে আসতে দিও না,
এখন ওই আমাদের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। অদিত্য যদি সব প্রমাণ পেয়ে যায় তবে সব শেষ হয়ে যাবে। দীনেশ বলল, তাহলে একটাই রাস্তা বাকি থাকে, প্রমাণও শেষ করে দাও, আর যারা সত্য পর্যন্ত পৌঁছেছে তাদেরকেও। রাজীব এক মুহূর্ত নষ্ট না করে নিজের 2 গুন্ডাকে ফোন করে দিল। ওদিকে সেই রাতে অদিত্য আর প্রিয়া জরুরি কাগজপত্র নিয়ে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সাথে দেখা করতে যাচ্ছিল। অলোক অন্য গাড়ি নিয়ে তাদের পেছনে আসছিল। শহর থেকে বেরোতেই রাস্তা নির্জন হয়ে গেল। হঠাৎ পেছন থেকে একটি কালো এসইউভি তীব্র গতিতে এলো এবং তাদের গাড়ির পিছু নিতে লাগল। অদিত্য আয়নায় দেখতেই তার চোখ শুরু হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। প্রিয়া ঘাবড়ে জিজ্ঞেস করল, আবার ওই লোকগুলো? অদিত্য এবার সত্য জানিয়ে বলল, হ্যাঁ, আর আমার পুরো বিশ্বাস যে এরা কোম্পানির ষড়যন্ত্রের সাথে যুক্ত। ঠিক তখনই পেছনের গাড়িটি তাদের কারের একদম কাছাকাছি চলে এলো। সেটা জোরে ধাক্কা মারার চেষ্টা করল। অদিত্য অনেক কষ্টে গাড়ি সামলে নিল। রাস্তায় জল জমেছিল, তাই সামান্য ভুলেই দুজনের প্রাণ যেতে পারত। তখনই সামনে একটি ব্রিজের সংকীর্ণ অংশ চলে এলো। অদিত্য দ্রুত গতিতে গাড়িটিকে ব্রিজে তুলল। পেছনের এসইউভিটিও একই গতিতে এলো, কিন্তু হঠাৎ তার ভারসাম্য বিগড়ে গেল। সেটি ব্রিজের রেলিংয়ে গিয়ে সজোরে ধাক্কা মারল। ঠিক সেই সময় পেছনে আসা অলোক সঙ্গে সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে দিল। কিছু মিনিটের মধ্যেই পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গেল। পালিয়ে যাওয়ার চেষ্টা করা 2 গুন্ডা সেখানেই ধরা পড়ল। পুলিশ যখন তাদের কড়া জিজ্ঞাসাবাদ করল, তারা কবুল করে নিল যে তাদের রাজীব মেহতা পাঠিয়েছিল। পরদিন সকালে ইন্সপেক্টর বিজয় রাঠোর পুরো টিমের সাথে অদিত্য এন্টারপ্রাইজেসে পৌঁছালেন। কোর্ট থেকে পাওয়া ওয়ারেন্টের ভিত্তিতে রাজীব আর দীনেশের কেবিনে তল্লাশি চালানো হলো। সেখান থেকে ভুয়ো কোম্পানির কাগজপত্র, জাল সই করা ফাইল, বহু ব্যাংক অ্যাকাউন্টের রেকর্ড আর কোটি কোটি টাকার তছরূপের প্রমাণ উদ্ধার হল। ইন্সপেক্টর বিজয় সেখানেই দুজনকে গ্রেফতার করলেন। পুরো অফিসের সামনে হাতকড়া পড়তেই রাজীবের অহংকার চুরমার হয়ে গেল। যাওয়ার সময় সে রাগে প্রিয়ার দিকে তাকাল, কিন্তু এখন আর তার কিছু করার ক্ষমতা ছিল না। কর্মচারীরা প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা জানতে পারল যে কোম্পানিকে ধ্বংস করার চক্রান্ত বহু মাস ধরে চলছিল, এবং সঠিক সময় প্রিয়া যদি সেই কারচুপি না ধরত তবে হয়তো কোম্পানির কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যেত। সেই সন্ধ্যায় বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং হল। সবাই সর্বসম্মতিক্রমে প্রিয়ার সততা ও সাহসের প্রশংসা করল। আদিত্য সবার সামনে বলল, আজ যদি আমাদের কোম্পানি সুরক্ষিত থাকে তবে তাতে সবচেয়ে বড় অবদান প্রিয়ার। সে কেবল নিজের দায়িত্বই পালন করেনি, বরং সত্যের পাশে দাঁড়িয়ে হাজার হাজার কর্মচারীর ভবিষ্যতও বাঁচিয়েছে। পুরো কনফারেন্স হল করতালি দিয়ে উঠল। প্রিয়ার চোখে আনন্দের জল ছিল। সে কখনো ভাবেনি যে যেই চাকরির জন্য সে একদিন বাস মিস করে কাঁদছিল, সেই চাকরিই একদিন তার পরিচয় আর সম্মানের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু সে জানত না যে তার আর আদিত্যের সম্পর্কে এবার এক নতুন মোড় আসতে চলেছে, যা দুজনের জীবন চিরকালের জন্য বদলে দেবে। রাজীব মেহতা আর দীনেশ যোশীর গ্রেপ্তারের পর আদিত্য এন্টারপ্রাইজেসে যেন এক নতুন সূচনা ঘটল। যে কর্মচারীদের মনে মাসের পর মাস ধরে ভয় আর অনিশ্চয়তা ছিল, তা এখন শেষ হয়ে গিয়েছিল। কোম্পানির সমস্ত বিভাগ আবার পুরো সততা ও উৎসাহের সাথে কাজ করতে লাগল। খবরের কাগজেও এই পুরো ঘটনার খবর ছাপা হল। কিভাবে কোম্পানির ভেতরে চলতে থাকা কোটি কোটি টাকার কারচুপির পর্দা ফাঁস একজন নতুন কর্মচারীর সতর্কতা আর কোম্পানির মালিকের সততার কারণে সম্ভব হল। বহু শিল্পপতি আদিত্যের স্বচ্ছ কর্মশৈলীর প্রশংসা করলেন। অন্যদিকে প্রিয়া এখন আর কেবল একজন কর্মচারীই ছিল না, বরং পুরো অফিসের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিল। তার পরিশ্রম, সাদাসিদে ভাব আর সততা সবার মন জয় করে নিয়েছিল। আদিত্য এখন আর আগের মতো কেবল আনুষ্ঠানিক কথাবার্তা বলতো না। দুজনে প্রায়ই কোনো নতুন প্রজেক্টে একসাথে বসে কাজ করত, কর্মচারীদের সমস্যা নিয়ে আলোচনা করত এবং কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বানাত। ধীরে ধীরে দুজনের মধ্যে এক গভীর বিশ্বাস গড়ে উঠল। আদিত্য অনুধাবন করতে লাগল যে প্রিয়া কেবল একজন ভালো কর্মচারী নয়, বরং জীবনের প্রতিটি কঠিন মোড়ে পাশে থাকার মতো একজন মানুষ। অন্যদিকে প্রিয়াও দেখল যে কোটিপতি হওয়া সত্ত্বেও আদিত্যের মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল না। সে প্রতিটি কর্মচারীকে সম্মান করত, তাদের পরিবারের চিন্তা করত এবং প্রতিটি সিদ্ধান্ত ন্যায়ের ভিত্তিতে নিত। এক সন্ধ্যায় অফিসের কাজ শেষ হওয়ার পর দুজনে কোম্পানির ছাদে তৈরি গার্ডেনে বসেছিল। বৃষ্টির পরের আবহাওয়া অত্যন্ত মনোরম ছিল। ঠান্ডা বাতাস বইছিল এবং দূরে ডুবন্ত সূর্যের লালিমায় পুরো আকাশ ছেয়ে গিয়েছিল। কিছুক্ষণ দুজনে চুপচাপ রইল। তারপর আদিত্য হেসে বলল, প্রিয়া, ওই দিন যদি তোমার বাস না মিস হতো তবে হয়তো আমাদের কখনো দেখাই হতো না। প্রিয়া হালকা হেসে বলল,
আর ওই দিন আমি যদি আপনার ওপর ভরসা না করতাম তবে হয়তো আজ আমি এখানেও থাকতাম না। দুজনে হেসে উঠল। ঠিক সেই সময় আদিত্য গম্ভীর হয়ে বলল, আমি জীবনে অনেক মানুষকে দেখেছি। কিছু মানুষ টাকার জন্য কাছে আসে, কিছু মানুষ স্বার্থের জন্য, কিন্তু তুমি কোনো স্বার্থ ছাড়াই আমার কোম্পানি, আমার বিশ্বাস আর হাজার হাজার কর্মচারীর ভবিষ্যৎ বাঁচিয়েছ। আমি আমি তোমাকে একটা কথা বলতে চাই। প্রিয়া তার দিকে তাকাতে লাগল। আদিত্য নিচু স্বরে বলল, তুমি কি জীবনভর আমার পাশে থাকবে? কিছু মুহূর্তের জন্য সেখানে একদম নিস্তব্ধতা ছেয়ে গেল। প্রিয়ার চোখে হালকা জল চলে এলো। সে হেসে বলল, যদি সম্মান, বিশ্বাস আর সমতা থাকে তবে আমি সারা জীবন পাশে থাকব। আদিত্যের মুখে এক প্রশান্তির হাসি ছড়িয়ে পড়ল। কিছুদিন পর আদিত্য নিজের বাবা মা রঘুবীর সিং ও কৌশল্যা দেবীকে সাথে নিয়ে প্রিয়ার বাড়িতে পৌঁছাল। ছোট একটা গ্রামে যখন মানুষজন কোটিপতি শিল্পপতির কনভয়ে দেখল, তখন সবাই অবাক হয়ে গেল। কিন্তু আদিত্য গ্রামে পৌঁছেই সবচেয়ে আগে হরিপ্রসাদ শর্মা ও সুমিত্রা দেবীর পা ছুঁয়ে প্রণাম করল। সে পূর্ণ সম্মানের সাথে বলল, আমি আপনাদের মেয়ের হাত চাইতে এসেছি। হরিপ্রসাদের চোখে জল ভরে এলো। তিনি বললেন, বাবা, আমাদের দেওয়ার মতো ধন দৌলত নেই, শুধু সংস্কার আছে। আদিত্য হাসল এবং বলল, আমারও তো এটাই চাই। মহেশ কাকা এসব দেখে খুব খুশি ছিলেন। তিনি হাসতে হাসতে বললেন, মনে হচ্ছে ওই দিন বাস মিস হওয়াটা ভগবানের সবচেয়ে বড় পরিকল্পনা ছিল। কিছুদিনের মধ্যেই দুই পরিবারের সম্মতিতে সাদামাটা কিন্তু অত্যন্ত আড়ম্বরপূর্ণ বিবাহ সম্পন্ন হল। গ্রাম ও শহর উভয় জায়গার মানুষ এই বিয়েতে যোগ দিল। আদিত্য বিয়েতে কোনো ধরনের জাঁকজমক বা লোক দেখানো খরচ করল না। সে বিয়ের খরচের একটি বড় অংশ গ্রামের স্কুলের সংস্কার, গরিব বাচ্চাদের পড়াশোনা এবং একটি ছোট স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য দান করে দিল। এটি দেখে গ্রামের বয়োজ্যেষ্ঠরা তাকে মন থেকে আশীর্বাদ করলেন। বিয়ের পর প্রিয়া চাকরি ছেড়ে দিল না। সে আগের মতোই পূর্ণ নিষ্ঠার সাথে কোম্পানিতে কাজ চালিয়ে গেল। আদিত্য সবসময় তার কাজ দিয়েই তার পরিচয় তৈরি হতে দিয়েছিল, কখনো নিজের নামের সাহারা হতে দেয়নি। কিছু মাস পর কোম্পানি এক নতুন উচ্চতা স্পর্শ করল। কর্মচারীদের জন্য নতুন সুযোগ সুবিধা চালু হল, বহু যুবকের কর্মসংস্থান হল এবং আদিত্য এন্টারপ্রাইজেস দেশের অন্যতম বিশ্বস্ত কোম্পানি হিসেবে গণ্য হতে লাগল। একদিন কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে আদিত্য মঞ্চ থেকে বলল, মানুষ প্রায়ই বলে যে সফলতা পরিশ্রম থেকে আসে, কিন্তু আমি বলি যে সঠিক সময়ে পাওয়া সঠিক মানুষের কারণেও জীবন বদলে যায়। আমার জীবনে সেই মানুষটি হল প্রিয়া। পুরো হল করতালিতে মুখরিত হয়ে উঠল। প্রিয়া হাসতে হাসতে মঞ্চে এলো এবং বলল, আমি শুধু এতটুকু বলতে চাই যে কাউকে সাহায্য করার সময় তার চেহারা নয়, তার প্রয়োজনটা দেখুন। আর কেউ যদি আপনাকে সাহায্য করে তবে তাকে সম্মান জানাতে ভুলবেন না। দুজনে একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ছিল সেই একই বিশ্বাস, যার সূচনা হয়েছিল সেই এক বর্ষণমুখর সকালে বাসস্ট্যান্ডে। যেদিন প্রিয়ার বাস মিস হয়েছিল, তার মনে হয়েছিল ভাগ্য তার সঙ্গ ছেড়ে দিয়েছে। কিন্তু সেই মিস হয়ে যাওয়া বাসই তার জীবনের সবচেয়ে সুন্দর মোড় হয়ে দাঁড়াল। সেদিন এক অচেনা যুবক কেবল তাকে ভোপাল পৌঁছে দেয়নি, বরং তার পরিশ্রমকে গন্তব্য, তার স্বপ্নকে পরিচয় এবং তার জীবনকে এক সত্যিকারের জীবনসঙ্গী এনে দিয়েছিল। জীবনে কখনো কখনো একটি ছোট্ট ঘটনা আমাদের পুরো জীবনের দিক বদলে দেয়। সঠিক সময় করা নিঃস্বার্থ সহযোগিতা, সততা, বিশ্বাস আর পরিশ্রম অবশেষে প্রতিটি ষড়যন্ত্র ও প্রতিটি মুশকিলের উপর জয়লাভ করে। বিয়ের পর দেখতে দেখতে ২ বছর কেটে গেল। সময়ের সাথে সাথে আদিত্য ও প্রিয়ার সম্পর্ক আগের চেয়েও বেশি মজবুত হয়ে উঠেছিল। দুজনে কখনো নিজেদের সম্পর্ককে কেবল স্বামী-স্ত্রীর গণ্ডিতে সীমাবদ্ধ রাখেনি, বরং প্রতিটি সিদ্ধান্তে একে অপরের সঙ্গী ও উপদেষ্টা হয়ে রইল। আদিত্য এন্টারপ্রাইজেস এখন দেশের দ্রুত বর্ধনশীল কোম্পানিগুলোর মধ্যে গণ্য হচ্ছিল। যারা একদিন কোম্পানি ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল, তাদের জায়গায় এখন সৎ ও যোগ্য মানুষ কাজ করছিল। কোম্পানির মুনাফা বহুগুণ বেড়ে গিয়েছিল, কিন্তু আদিত্য ও প্রিয়ার স্বভাবে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। দুজনে আজও প্রতিটি নতুন কর্মচারীর সাথে সেই একই আন্তরিকতায় দেখা করত, যেমনটা প্রথম দিনে করেছিল। এই সময়ের মধ্যেই তাদের ঘরে এক পুচকে ছেলের জন্ম হল। পুরো পরিবারে খুশির জোয়ার বয়ে গেল।
দাদু রঘুবীর সিং নাতিকে কোলে তুলে নিয়ে বললেন, এই শিশুটি কেবল আমাদের পরিবারের নয়, আমাদের নতুন চিন্তাভাবনারও পরিচয় হয়ে উঠবে। কৌশলিয়া দেবীর চোখে আনন্দের জল ছিল। অন্যদিকে সুমিত্রা দেবী ও হরিপ্রসাদ শর্মা প্রথমবার নানা নানি হওয়ার খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলেন। আদিত্য ছেলের নাম রাখল আরিয়ান। আরিয়ানের আগমনে দুই পরিবারের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। উৎসব পার্বণ এখন আর শহর বা গ্রামে আলাদা আলাদা হতো না, বরং পুরো পরিবার একসাথে উদযাপন করত। কিছু মাস পর আদিত্য ও প্রিয়া গ্রামে পৌঁছল। গ্রামের সেই বাস স্ট্যান্ডের সামনে তাদের গাড়ি থামল, যেখানে একদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রিয়া তার মিস হয়ে যাওয়া বাসের দিকে তাকিয়ে কেঁদে ফেলেছিল। সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। আদিত্য তার কাছে এলো এবং হেসে বলল, মনে আছে, এখান থেকেই আমাদের গল্প শুরু হয়েছিল। প্রিয়া হেসে বলল, সেদিন আমার মনে হয়েছিল সব শেষ হয়ে গেল, কিন্তু আসলে সেদিনই আমার নতুন জীবন শুরু হয়েছিল। দুজনে সেই বাস স্ট্যান্ডের পাশে একটি আধুনিক যাত্রী প্রতীক্ষালয় গড়ে তোলার সিদ্ধান্ত নিল, যেখানে বৃষ্টি, রোদ ও ঠান্ডা থেকে বাঁচার পূর্ণ ব্যবস্থা থাকবে। পাশাপাশি সেখানে নারীদের সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা, পানীয় জলের সুবিধা এবং মূল্যহীন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু করা হল, যাতে ভবিষ্যতে কোনো মেয়ে বা বয়স্ক মানুষ প্রিয়ার মতো অসহায় হয়ে সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে না থাকে। এরপর তারা গ্রামে একটি আধুনিক পাঠাগার এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলল, যেখানে গরিব পরিবারের সন্তানদের বিনামূল্যে শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করানো হতে লাগল। আদিত্য ঘোষণা করল যে প্রতি বছর গ্রামের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পুরো খরচ আদিত্য এন্টারপ্রাইজেস বহন করবে। এ কথা শুনে পুরো গ্রামে আনন্দের বন্যা বয়ে গেল। ওদিকে হরিপ্রসাদ শর্মা, যিনি বহু বছর ধরে অসুস্থতার কারণে দুর্বল হয়ে পড়েছিলেন, এখন নিয়মিত চিকিৎসা ও ভালো পরিবেশের কারণে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে লাগলেন। ডাক্তার একদিন হেসে বললেন, এখন আপনার রিপোর্ট একদম স্বাভাবিক। এ কথা শুনে সুমিত্রা দেবীর চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। হরিপ্রসাদ নিজের মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা, তুই যখন প্রথমবার চাকরির জন্য বেরিয়েছিলি, তখন আমি কেবল ভগবানের কাছে তোর সাফল্য চেয়েছিলাম, কিন্তু ভগবান তো আমাদের পুরো জীবনটাই বদলে দিলেন। প্রিয়া বাবার হাত চেপে ধরল। আদিত্য হেসে বলল, বাবাজি, এসব আপনার মানুষ করার ফল। আপনি প্রিয়াকে সততা আর পরিশ্রম শিখিয়েছেন, সেটাই আজ আমাদের সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছে। কিছু সময় পর জেলার আধিকারিকেরা গ্রামে হওয়া উন্নয়নমূলক কাজ এবং যুবকদের কর্মসংস্থান দেওয়ার জন্য আদিত্য ও প্রিয়াকে সম্মানিত করলেন। মঞ্চে সম্মান গ্রহণ করার সময় আদিত্য বলল, কোনো কোম্পানির আসল সাফল্য তার মুনাফা দিয়ে নয়, বরং তার সাথে যুক্ত মানুষগুলোর জীবনে আসা পরিবর্তন দিয়ে মাপা উচিত। এরপর প্রিয়া মঞ্চে এলো এবং সেখানে উপস্থিত যুবকদের দিকে তাকিয়ে বলল, আমিও এক সময় এই গ্রামেরই এক সাধারণ মেয়ে ছিলাম। আমার বাস মিস হয়ে গিয়েছিল, আমার কোনো সাহারা ছিল না, কিন্তু আমি আশা ছাড়িনি। জীবনে মুশকিল আসবে, মানুষ বারণ করবে, পথ বন্ধ হবে, কিন্তু আপনার সংকল্প যদি শক্ত হয় আর আপনি যদি সততার সাথে পরিশ্রম করেন, তবে ভগবান কোনো না কোনো রূপে সাহায্য পাঠাবেনই। তাই কখনো হার মানবেন না, আর যখন সফল হবেন তখন কোনো অভাবী মানুষের হাত ধরতে ভুলবেন না, কারণ হয়তো তার জীবনের সবচেয়ে বড় মোড় আপনার এক ছোট সাহায্যের মাধ্যমেই শুরু হতে পারে। পুরো ময়দান করতালির শব্দে গুঁজে উঠল। মঞ্চ থেকে নামার সময় আদিত্য, প্রিয়া এবং ছোট আরিয়ান একসাথে দাঁড়িয়েছিল। সামনে সেই গ্রাম যেখান থেকে একদিন একটি স্বপ্ন ডানা মেলেছিল এবং আজ হাজারো নতুন স্বপ্ন উড়াল পাচ্ছিল। সেদিন মানুষ কেবল এক সফল দম্পতিকে দেখেনি, বরং এটাও দেখেছিল যে সত্যিকারের সাফল্য সেটাই যা নিজের সাথে অন্যের জীবনেও আলো নিয়ে আসে। এই সাথে প্রিয়া ও আদিত্যের এই অনুপ্রেরণাদায়ক গল্প চিরকালের জন্য মানুষের হৃদয়ে স্থান করে নিল। গল্পটি আমাদের শেখায় যে জীবনে চলার পথে কোনো দুর্ঘটনা বা সুযোগ হাতছাড়া হওয়া মানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়,
কখনো কখনো সেটাই হতে পারে নতুন কোনো সুন্দর অধ্যায়ের সূচনা, যদি আপনি আপনার সততা ও সংকল্পে অটল থাকেন। যখন আপনি কোনো স্বার্থ ছাড়া সত্যের পথে হেঁটে কঠোর পরিশ্রম করবেন, তখন পথের সব ষড়যন্ত্র আর বাধা শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়, আর ওপরওয়ালা ঠিক কোনো না কোনো রূপে আপনাকে আপনার প্রাপ্য সম্মান এনে দেবেন। জীবনের আসল সফলতা শুধু নিজের স্বপ্ন পূরণ করা বা উপার্জনে নয়, বরং সফল হয়ে অন্যের পাশে দাঁড়ানো এবং কারো অন্ধকারের দিনে আলো জ্বালানোর মধ্যেই লুকিয়ে থাকে। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের কোনো বাস মিস বা ছোট একটা ব্যর্থতাই কি আজ আপনাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে? যদি আপনার জীবনেও এমন কোনো ঘটনা ঘটে থাকে যা আপনার জীবনের মোড় বদলে দিয়েছে, অথবা এই গল্পটির কোন দৃশ্যটি আপনার মন ছুঁয়ে গেছে, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন।